জবনিকা জবনিকা কে দত্ত, তুমি যদি আমার হাতে ধরা না দাও তাহলে তোমার জীবনের জবনিকা টানবো আমি। আমার নাম তাপস বর্মন। বাবার অগাধ ঐশ্বর্যের মধ্যে আমি বড় হয়েছি। ভেবেছিলাম ডাক্তারি পাস করার পর কোন গ্রামীণ হসপিটালে চাকরি নিয়ে এই গরিব মানুষের সেবা করবো। সেই মতোই পলাশপুর হসপিটালে জয়েন করলাম, কিন্তু আমার লক্ষ্য বেঁকে গেল। ওপরে 4 বছর ধরে বাঁচার চক্রে আমি নিয়ে পড়লাম, শক্ত হয়ে পড়লাম ওই নারীদের প্রতি। এখন আমার টার্গেট ওই কেয়া। তোমার চৌপনা ভিতরটাকে আমি চাই, তোমার প্রেমের সমুদ্রে আমি সাঁতার কাটতে চাই। তাপস বর্মন, কেয়া দত্তর প্রেমের সমুদ্রে উত্তাল তরঙ্গ, জলে নামলেই তুমি কুমিরের পেটে যাবে। সমুদ্রে সাঁতার কাটার অভ্যাস যার আছে তাকে কখনোই কুমিরের পেটে যেতে হয় না রাজা বাবু। তুমি দেখছি পাকা খেলোয়াড় আছো। পাকা খেলোয়াড় কে জানি না, তবে খেলতে খুব ভালোবাসি। খেলতে ভালোবাসো বলি যে তুমি কি আর প্রেমের মাঠে খেলতে পারবে এমন তো কোনো মানে নেই ডাক্তার তাপস। সে প্রকৃত খেলোয়াড়, সে সব মাঠেই খেলতে পারে রাজা বাবু। কেন তুমি সব করে বেড়াচ্ছ? তুমি কি জানো কি আর চাকরিটা হসপিটালে করে দিয়েছি আমি, কি আর জীবনের লাইফস্টাইলটাকে বদলে দিয়েছে আমি আমার চোখে ধুলো দিয়ে। কেন সব করে বেড়াচ্ছ? তার থেকে তুমি হসপিটালে মন দিয়ে ডিউটি করো আর গরিব মানুষগুলোর সেবা করো। মানুষের সেবা করতে তো আমি এখানে এসেছিলাম রাজা বাবু। তাহলে করছো না কেন? আপনি আমাকে নামিয়ে দিয়েছেন বিভিন্ন খারাপ পথে। তাপস, ভালো হতে চাইলেও আর আমি কোনোদিন ভালো হতে পারবো না। সবাই বলে আমি খারাপ, আমি নীচ, আমি পাষণ্ড। যে কে আমি আমার মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম সে আমাকে অসম্মান করছে, অবজ্ঞা করছে, হসপিটালে ভালো করে কথা বলে না। তাই খারাপ যখন হয়েছে আমি ওর নিচে নেমে যেতে চাই। কি আর অপমানের কতগুলো আমাকে পাগল করে দেয় রাজা বাবু। সচ্চাই রাজা বাবু, আমি চরম প্রতিশোধ চাই। কিভাবে প্রতিশোধ নিতে চাও ডাক্তার তাপস? তুমি কি পারবে ওই হুগলি জেলার সিঙ্গুরে যেমন তাপসী মালিককে ধর্ষণ করার পর তার গায়ে কেরোসিন ঢেলে তাকে আগুনে পুড়িয়ে মারা হয়েছিল, তুমি কি পারবে ওই নাশ কেয়া দত্তকে ধর্ষণ করার পর আগুনে পুড়িয়ে ছাই করে দিতে? ইয়েস, আমাকে পারতেই হবে রাজা বাবু। তাহলে আমি তোমাকে দেব পারমিশন, তবে আমার একটা শর্ত আছে। শর্ত বলুন রাজা, বলুন। এই মুহূর্তে আমার 10 লাখ টাকা লাগবে। বলো, দিতে পারবে? ঠিক আছে, আমি আপনাকে এখনই 10 লাখ টাকা চেক লিখে দিচ্ছি। 10 লাখ টাকা চেক? 10 লাখ টাকা, 10 লাখ টাকা চেক। ধরুন। সাকসেস রাজা বাবু, তুমি সাকসেস। এই ডাক্তার তাপস বর্মন, এগিয়ে চলো, আমি তোমার জীবনের সাফল্য কামনা করি। সাকসেস রাজা বাবু, সাকসেস, সাকসেস, ইয়েস, সাকসেস আমাকে হতেই হবে। কেয়া দত্ত, তুমি যদি পুনরায় আমার ভালোবাসাকে রিফিউজ করো তাহলে জোর করে। আমি পারবো না, আমি যে কেউকে ভীষণ ভালোবাসি, ওকে আমি পুড়িয়ে মারতে পারবো না, কিছুতেই পুড়িয়ে মারতে পারবো না। নিশ্চয়ই পারবেন, পকেটে লাইটার আছে তো। কে? আরে বাবা, আপনি তো মদ খান, সিগারেট খেতে তো আপনাকে কখনো দেখিনি। এসবের কি প্রয়োজন আছে? আমি পাশ থেকে সবই শুনেছি। আপনাকে ভালোবাসার জন্য আমি প্রস্তুত। বলে কে আমাকে ভালোবাসবে? একটা মেয়ে একটা পুরুষকে ভালোবাসবে, এটাই তো প্রকৃতির নিয়ম। আমি কি স্বপ্ন দেখছি কিনা? তুমি আমাকে ভালোবেসে তোমার কাছে টেনে নেবে, তোমার আমার মিলনে একটা ভালোবাসা দুর্গ রচনা হবে। আমি ভাবতে পারছি না, কি আমি কিছুতেই ভাবতে পারছি না। আর ভাবতে হবে না মশাই, সন্ধে হয়ে আসছে, আমাকে বাড়ি ফিরে যেতে হবে তো। আসুন না, ওকে একটু জড়িয়ে ধরুন, ওকে একটু ভালোবাসুন। সুন্দর, কি সুন্দর তুমি, যারা মনে হচ্ছে একটা সত্য ফোটা গোলাপ। লজ্জা থাকলে তো অন্যতার বেশার জন্য আজ আমি পাগল হতাম না। শয়তানি, আমি পাগল হতাম না। তোর শরীর আজ কামড়া তার বসে দেবো, তোকে আজ আমি খাবারের শয়তানি। এত বড় সাহস আপনার? এই শালা ডাক্তার, তোকে আমি দুনিয়ার বুক থেকে সরিয়ে দেবো। আপনি ডাক্তার? ডাক্তার নার্সের সঙ্গে? ছি ছি, ডাক্তার মনে হচ্ছে ওই পাহাড় থেকে শালাকে গুলিয়ে দিই। এতদিনই তোমার বোনকে মনে পড়লো?
এতদিন তুমি কোথায় ছিলে দাদা? মনে আছে বোন, আমার সব মনে আছে। তুই যে আমার ভালো বোন, আমি খারাপ, চিরদিন মানুষের করে খারাপ কাজ করে এসেছি। তাই তো তোর মতো একটা সরল সুন্দর মেয়ের সামনে সেই পাপি দেহটা নিয়ে দাঁড়াতে পারিনি রে বোন, আমি দাঁড়াতে পারিনি। ডাক্তারবাবু, রাজা বাবুর নির্দেশে আমি আমাদের অনেক ক্ষতি করেছি। সেই ভুলের মাসুল আমি কোনোদিন দিতে পারবো না। আমি একদিন জেলে যাবো, ফাঁকি হয়তো হবে, তাই বলে ক্ষমা চাইবার সাহস আমার নেই ডাক্তারবাবু। পারলে আপনি আমাকে অভিশাপ দেন ডাক্তারবাবু, আমাকে অভিশাপ দেন। দাদা, আমি পাশেই আছি রে বোন, তুই আয়, তোকে আমি বাড়ি পৌঁছে দেবো রে বোন, তোকে আমি বাড়ি পৌঁছে দেবো। সংস্কারের কি পরিবর্তন! যে লোকটা আজীবন কাল আমাদের সঙ্গে শত্রুতা করে এসেছে, সে আজ অনুশোচনায় চোখে জল ফেলছে। আসছে, সেই সুদিন ফিরে আসছে, যেদিন আমরা জানতে পারবো আমার দাদা নিরঞ্জন সেনের আসল খুনি কে। কি হল তপন, এভাবে চুপ করে দাঁড়িয়েছেন যে? নীরবতা ভঙ্গ করুন, পারতেন পারতেন এই জঘন্য ব্যবহারটা করতে। কেয়া যদি আপনার নিজের বোন হতো। না স্যার, না, এভাবে আমাকে আর বলবেন না স্যার। আপনি বিশেষ করুন, ওই কি আর মতো আমারও যে একটা বোন ছিল। খুব মেধাবী ছিল জানেন, সে ছিল বিএসসি সেকেন্ড ইয়ারের ছাত্রী। পুজোর ছুটিতে বান্ধবীদের সাথে বেড়াতে যাবে বলে বাড়ি থেকে বেরিয়ে গেল, আর সেই যে গেল আর ফিরে এলো না স্যার, ফিরে এলো। ভেরি স্যার, তারপরে তার খোঁজ করা উচিত। খুঁজেছি, অনেক খুঁজেছি জানেন, খুঁজে পাও গেল না। তবে তবে জীবিত নয় সে, মৃত। পুকুরের জল থেকে তুলে আনা হলো বিষাক্ত লোকের আচরে কত বিক্ষত আমার সেই ছোট্ট বোনটাকে। আজও সেই বোনটার কথা মনে পড়ে, আমি আমার চোখের জল ধরে রাখতে পারি না স্যার। ছুটি যাই সেই পুকুরের ধারে, তখন দেখি শত শত পদ্ম ফুটে আছে, আর আমার বোনটা যেন আমি বলে ওঠে, দাদা, ও দাদা, দেখো দেখো। আমি ওই পদ্মগুলোর মতো হাসছি, কথা দাদা, আমি ওই পদ্মগুলোর মতো হাসছি, আমি পদ্মগুলোর মতো হাসছি, আমি ওই পদ্মগুলোর মতোই হাসছি। ডাক্তার বাবু, কেয়া, তোমার সঙ্গে আমি অনেক খারাপ ব্যবহার করেছি, কেয়া, অনেক অন্যায় করেছি। পারলে তুমি আমায় তুমি ক্ষমা করে দাও কেয়া, আমায় ক্ষমা করে দাও। স্যার, আজ আমি আমার মহাভুলের প্রায়শ্চিত্ত করতে যাচ্ছি, তবে যাওয়ার আগে আপনার মতো একজন মহান মানুষকে আমি একটা প্রণাম করে যেতে চাই। কি করছো, কি করছো? আজ থেকে আপনার ব্রত নিয়ে আমি চলবো স্যার, আপনার দেখানোর পথে আমি চলবো। আপনার ব্রতই হবে আমার ব্রত স্যার, হ্যাঁ, আপনার ব্রতই হবে আমার ব্রত, আমার ব্রত। কেয়া, ভাঙনের পাশে দাঁড়িয়ে মানুষ শুধু ভাঙনই দেখে, আর ভাঙন থেকে যে নতুন করে গড়ার স্বপ্ন জেগে ওঠে, সে কথা অনেকেরই অজানা। দাদা, কি বলে তুমি? তুমি আমাকে দাদা বলে ডাকি? বোন, আজ থেকে আমি তোমার বোন, তুমি আমার দাদা। তুমি আমাকে বিপদ থেকে রক্ষা করে যে উপকার করেছো, এর ঋণ আমি জীবনে কোনোদিনই শোধ করতে পারবো না। আমি গরিবের মেয়ে, তোমাকে দাদা বলে ডেকে আজ আমার হৃদয়টা হয়ে গেছে রাজপ্রাসাদ। বলো না দাদা, বলো বলো না, আমার সেই রাজ সিংহাসনে তুমি বসবে, আমাকে আমাকে শুধু বোন বলে ডাকবে, বলো। দূর পাগলি, দিদি তো আমার চোখে চলেনি। ওর এই মিষ্টি নামটা আমাকে কেউ কখনো ডাকেনি রে। স্নেহের আঙিনায় কেউ কখনো এসে বলেনি যে দাদা তুমি কেমন আছো। তুই এই মিষ্টি নামটাই আমাকে একবার যখন দেখেছিস, তোর এই ডাকে আমি সারা রাত দিয়ে থাকতে পারি রে বউ। আজ আজ আমার আনন্দের সীমা নেই দাদা, আজ আমার আনন্দের সীমা নেই। প্রতি বছর আমি ভাই ফোঁটা দিলে তোমার কপালে ফোঁটা দেবো আর বলবো, বসো। ভাই কপালে দিলাম ফোঁটা, আর কি আমি চাই, নাই বা পেলাম পান্না চুনি, দুঃখ আমার কিছু নাই। দেখো কথা, কি সুন্দর ভাই বোনের দৃশ্যটা দেখো। এই দৃশ্যটা দেখার পরে তুমি আর কি
সন্দেহ মানুষের মন ভাঙে, ঘর ভাঙে। সন্দেহ আর অবিশ্বাস মানুষকে মানুষের থেকে অনেক দূরে সরিয়ে দেয়। আমি পবিত্রকে ভুল বুঝেছিলাম, কিন্তু পরপর দুটো প্রমাণ আমাকে নিরাশার অন্ধকার থেকে তুলে এনে আসার আলো দেখিয়েছেন। পবিত্র, তুমি আমাকে ক্ষমা করে দিও। রূপকথা, রূপকথা আমার দৃঢ় বিশ্বাস ছিল তোমার ভুল একদিন আমি ভাঙতে পারবো। তোমার সামনে দাঁড়িয়েছেন যে মহিষী নারী, তোমার আদর্শে আমি অনুপ্রাণিত। রূপকথা, এই বৌদি রোজ ঠাকুরের কাছে আমার জন্য মঙ্গল কামনা করে প্রার্থনা করেন। আর বৌদি তপস্যাতে আমি ফিরে পাচ্ছি আমার সমস্ত হারিয়ে যাওয়ার সম্মান। আর আর এই যে মেয়েটিকে দেখছো, এই মেয়েটি আজ আমাকে দাদা বলে রেখেছে। রূপকথা বৌদি, বৌদি তুমি ওকে আশীর্বাদ করো, তোমাদের আদর্শকে উজ্জীবিত করো। প্রিয়া, তোমাকে দেওয়ার মতন আমার আর কিছু নেই, তাই প্রাণ ভরে আশীর্বাদ করলাম। সারা জীবন সুখে শান্তিতে থেকো। আর আমার কিছুই চাই না দিদিমণি, আর আমার কিছুই চাই না। আজ আমি আপনাদের পেলাম, আমার দাদাকে পেলাম, এই যে আমার কত বড় পথ, আমার কল্পনার বাইরে। আমি আসি, দেরি হয়ে যাচ্ছে। আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সাবধানে থাকবেন। জীবন এখন মোটামুটি সুস্থ। বৌদি, রূপকথা, চলো জীবন দাকে নিয়ে আমাদের থানায় যেতে হবে। রাজা বাবুর বিরুদ্ধে অভিযোগ করতে। হ্যাঁ হ্যাঁ, অভিযোগ জানাতে। কিসের অভিযোগ? আপনি জীবন দ্বারা একটা আঙুল কেটে নিয়েছেন। ওর গলাটা কেটে দিয়ে নিয়ে, এটাই ওর সৌভাগ্য। এত জঘন্য অপরাধ করার পরেও তুমি যে এখনো বেঁচে আছো, সেটা তোমারও সৌভাগ্য। ভাগ্যটাকেই যখন ভালোভাবে চিনতে পারলাম না, জানতে পারলাম না, তখন সৌভাগ্য আর দুর্ভাগ্যের মহিমাটা জানবো কেমন করে রে? একটা নির্মম নিষ্ঠুর মানুষের চোখে তুমি একটা কালপিট। রূপকথা, কথাকে চোখ রাঙিয়ে লাভ হবে না রাজা বাবু। বনলতা সেন, ভদ্রভাবে কথা বলো না বাবু। একটা স্কুলের হেডমিস্ট্রেসকে নাম ধরে ডাকার কোনো অধিকার আপনার নেই। স্বাধীনতা বজায় রেখে কথা বলতে তুমি শেখোনি, তাই না? তুই ওদের সুরে সুরি মেলাচ্ছিস। ওরে বোন, আমার রক্ত তোর রক্ত যখন আলাদা নয়, আমার শত্রু মানে তো তোরও শত্রু। বলতে পারবেন রাজা বাবু, আমরা কেন আপনার শত্রু হলাম? আমার দাদা নিরঞ্জন সেন আপনার শত্রু ছিল কেন রাজা বাবু? তার মানে নিরঞ্জন সেন কেন খুন হয়েছে সেটা নিশ্চয়ই তোমার অজানা নয়। তাহলে শত্রু নাশ করলো যে, সেই মহাপুরুষটি কে? তুই আমাকে সন্দেহ করছিস? সন্দেহের রূপ আর রং যে প্রকৃতির, তাহলে সন্দেহটাই তো স্বাভাবিক রাজা বাবু। ডাক্তার, ডাক্তার নয়, ডাক্তার বাবু। আমাকে জ্ঞান দিচ্ছিস? ওরে, আমি যে তোকে ছোট থেকে মানুষ করেছি। আমাকে আমাকে মানুষ করেছো তুমি? হ্যাঁ হ্যাঁ, আমি মানুষের কাছে বড়াই করে বলে বেড়াই আমার বোন একজন আধিকারিক সাব ইন্সপেক্টর অফ স্কুল। তোমার মুখ দেখাও আমার পাপ। তোমাকে দাদা বলে ডাকতে আমার ঘেন্না করে। অতীতটাকে তুই আজ ভুলে গেছিস রূপকথা। অতীত? হ্যাঁ, কিসের অতীত? অতীতটাকে মানুষ তখনই মনে রাখে যদি সে অতীতটা হয় গৌরবে, যদি সে অতীতটা হয় স্বর্ণময়। কি করেছো, কি করেছো তুমি আমার জন্য? আমার বোঝাটাকে নিজের ঘাট থেকে ঝেড়ে ফেলতে সেই ছোট্টবেলায় আমাকে মামা বাড়িতে পাঠিয়ে দিয়েছিল। 1 মাসের মধ্যে মামা মারা যায়। মামার কোনো সন্তান ছিল না। গরিব মামিমা অনেক কষ্ট করে আমাকে মানুষ করেছে। বড় হয়ে টিউশনি করে আমি আমার পড়াশোনার খরচ জোগাড় করেছি। এই এতগুলো বছরে একটা বার তুমি আমার খোঁজ নিয়েছো? একটা টাকা পাঠিয়েছো তুমি আমায়? এই বৌদি পবিত্রকে খরচা বাবদ যে টাকা পাঠাতো সেই টাকা থেকে বাঁচি ও আমাকে হেল্প করেছে, আর তুমি ব্যাচেলার লাইফ কাটিয়ে নিজের সাম্রাজ্য চালিয়েছো। তুই চুপ করবি? যে দাদা নিজের মায়ের পেটের বোনের খোঁজ রাখে না, তার চোখের ভাষা বোঝে না, সে কিসের দাদা? না না না, তুমি আমার দাদা নও, তুমি শত্রু শত্রু শত্রু। রূপকথা, মাথা ঠান্ডা কর, ঠান্ডা করে এখান থেকে আমার সাথে বাড়ি ফিরে চল। যাবো, শেষবারের মতোই বাড়িতে যাব আমার বাবা মায়ের ছবিটা আনতে। রাজা বাবু, আগামী 7ই বৈশাখ পবিত্র সঙ্গে রূপকথার আমি বিয়ে দেব। এত বড় শব্দ না দেখাই ভালো। আমার বোনের সাথে দেওরের বিয়ে দেবার শব্দ দেখে না, আমি ঘুচিয়ে দেব। আমি বেঁচে থাকতে সেটা কোনোদিন সম্ভব হতে দেব না। আমার বোনের সাথে দেওরের বিয়ে দেওয়ার শব্দ দেখে না, আমি চিরদিনের মতো মুছে দেব। একটা কথা মনে রাখবেন, আমি আগুন জ্বালাই, চলো ঢালে, সবাই আমাকে দেখে বলে বেজা। আমি খেলার ছলে তৈরি করি রক্তে রাঙা সোহাগ, রক্তে রাঙা সোহাগ।
সালা একটা মানুষের নামে এত অভিযোগ, ওষুধ পাচার, কেন্দ্রে পাচার, চক্রের ব্যবসা, তারপর খুন, ধর্ষণ, নির্যাতন, বাপরে বাপ, মাথা নেবার বলবন করে ঘটছে না। আর কোনো তাবেদারি নয়, দিস ইজ আনক্লিয়ার কাট। আই থেকে আমি দৌড়া অফিসার আনন্দ বোস, মে কামিং? একে ডাক্তার বাবু আর আপনারা আসুন আসুন, বসুন বসুন। শুনুন শুনুন, এখানে আমরা বসতে আসিনি, অভিযোগ করতে এসেছি। অভিযোগ? কিসের অভিযোগ? এই ভদ্রলোকের নাম জীবন বাগচি, ওনার হাতের একটা আঙুল কেটে নিয়েছেন এলাকার সমাজসেবী রাজা বাবু। একে হাতের আঙুল কেটে দিয়েছে রাজা বাবু? শুধু তাই না, এই জীবন বাকির মেয়েকে ধর্ষণ করেছে ওই রাজা বাবু। হ্যাঁ শুনেছি, কিন্তু কোনো লিখিত অভিযোগ পাইনি। আচ্ছা ম্যাডাম, আপনাকে কথা জিজ্ঞেস করবো, আপনি তো রাজা বাবুর বোন, আপনি তাদের বিরুদ্ধে? দাদা যদি দুর্নীতি পরায়ণ হয় তবে তার বিরুদ্ধে অভিযোগ জানাতে এসে আমি কি কোনো ভুল করেছি? আমি জানি রাজা বাবু একজন সদাশয় ব্যক্তি। আপনি জানবেনই তো, কারণ রাজা বাবু আপনার চোখে রঙিন চশমা পরিয়ে দিয়েছে, তাই ক্রিমিনালকে সদাশয় ভাবছেন। আপনি এমন একজন অযোগ্য পুলিশ অফিসার, আমি নিজে এসে থানায় বলা সত্ত্বেও আপনি আমার দাদা নিরঞ্জন সেনের খুনের তদন্ত তো দূরের কথা, তার ফাইল আবার দেখারও সুযোগ পান। একবার ডাক্তার বাবু, এবার নিশ্চয়ই দেখবো। জীবন বাবু একটু এগিয়ে আসুন, দেখে আঙুলটা দেখেন। হ্যাঁ ঠিক আছে, আপনি ভেতরে আসুন, আপনার এফআইআরটা এখনই লিখে নিচ্ছি। হ্যাঁ দারোগা বাবু, আমার এফআইআর লেখার আগে আজ আমি এমন এক লোমহর্ষক ঘটনার কথা বলবো যা শোনার পর আপনি আমাকে অ্যারেস্টও করতে পারেন। জীবনদা, আমি ছিলাম রাজাবাবুর বেতনভুক কর্মচারী। রাজাবাবুকে অনেক খারাপ কাজে লিপ্ত থাকতে দেখেছি, নিষেধ করা সত্ত্বেও উনি শুনতেন না, উপরন্তু আমাকে শাসাতেন, এমনকি প্রাণে মারারও হুমকি দিতেন। ঘরে ছিল আমার একমাত্র মেয়ে আর রোগাক্রান্ত স্ত্রী, তাদের কথার সংসারের কথা ভেবে আমি চুপ করে থাকতাম। ওখান থেকে যে বেরিয়ে আসবো প্রাণীর ভয়ে আমি তাও পারতাম না। কিন্তু সেই লোমহর্ষ ঘটনাটা কি? বলবো আজ আমি সব বলবো। সেদিন ছিল অমাবস্যার এক সন্ধ্যা, ঝড় উঠেছিল, কড়া শব্দ পড়ছিল। হ্যালো, হ্যাঁ শঙ্কর, হ্যাঁ আমি বাড়ি থেকে বাইরে পালিয়ে এসেছি, আমি জঙ্গলের মধ্যে এসে গেছি। তুই কোথায় আছিস? গাড়িতে? যত তাড়াতাড়ি পারিস গাড়ি থেকে নেবাই, ওই শালা জীবন বাগচি আমাকে ফলো করেছে। হ্যাঁ গাড়ি থেকে নাম্বার সময় নিজেও মুখোশ পরে আসবে, আর ওই শালা নিরঞ্জন সেনকেও মুখোশ পরিয়ে গাড়ি থেকে নামাবে। শালা নিরঞ্জন সেন, তোকে মানা করেছিলাম আমার বিরুদ্ধে কলম ধরতে। কেন কেন তুই নীলকমল চ্যাটার্জির খুনের ঘটনাটা পেপারের মধ্যে তুলে ধরেছিস? বল বলছে। সাংবাদিক, সংবাদ প্রকাশ করাই আমার কাজ, আমি কোনো অন্যায় করিনি। অন্যায় করেছিস শালা। এই জীবন বাগচি, তোকে মানা করেছিলাম আমাকে ভালো করতে, কেন এসেছিস? কেন এই জঙ্গলের মধ্যে এসেছিস? বলছে শঙ্কর, যা এটাকে গভীর জঙ্গলের মধ্যে নিয়ে গিয়ে চাপড়টা দিয়ে কেটে কুচি কুচি করে বাঘ সিংহের মধ্যে বিলিয়ে দিয়ে আয়। আমি যাচ্ছি নিরঞ্জন, এই জীবন বাগচি, এখান থেকে পাবার করার চেষ্টা করলে তো কৌচানে মেরে দেবো। তোকে মানা করেছিলাম তোর বন্ধুকে নিষেধ করবি, নীলকমল চ্যাটার্জির খুনের ঘটনাটা যেন পেপারের মধ্যে তুলে না ধরে। আমার বিরুদ্ধে সে কলম চালিয়েছে, তাই তাকে পৃথিবীর মুখ থেকে আমি সরিয়ে দিয়েছে। আমি হেলেও নই, ঠান্ডাও নই, কেউটে সাপের ফনা। রাজা বাবুর একটা চোখে মুখে তুলব ফেনা। না 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 না, এইভাবে ও আমাকে ছেড়ে চলে যেতে পারে না, পারে না। বৌদি, বৌদি, বৌদি কি হলো? বৌদি তুমি কথা বলো। বৌদি কি করে কথা বলবে? বৌদি অজ্ঞান হয়ে গেছে, এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। বৌদি, বৌদি চোখ খুলে দেখো, আমরা আমরা সবাই তোমার পাশে আছি। ইন্সপেক্টর, এবার আপনি কি করবেন? বলবো ওই রাজা বাবুকে আমি অ্যারেস্ট করবই।
তাহলে গ্রামের সবাইকে নিয়ে আমরা থানা ঘেরাও করবো। কারণ আমি নিরঞ্জন সেলকে খুন করেছি। শঙ্কর, তুই তুই খুন করেছিস? You are under arrest. আমার 50টা চাঁদে সুদের গাড়ি ধরা পড়ে গেছে। ওদিকে শালা শঙ্কর পুলিশের কাছে সব কথা ফাঁস করে দিয়েছে। ডাক্তার তাপস পুলিশের জানে, ছাড়বো না ওদের একটাকেও আমি ছাড়বো না। আমি এখান থেকে অনেক দূরে পালিয়ে যাব। ওই ফরেন কান্ট্রিতে কি একটা সুন্দরী মেয়ে দেখে আমি বিয়ে করে সুখে সংসার ধর্ম পালন করবো। তুমি করবে সংসার ধর্ম পালন। একই রূপকথা তুই শেষ দেখা দেখতে এলাম। তার মানে মানে আমি যাব শ্বশুর বাড়ি আর তুমি যাবে জমের বাড়ি। আমি যাবো জমের বাড়ি? হ্যাঁ, যেতে তোমায় হবেই, কারণ জমের বাড়ির দরজা তোমার জন্য অলরেডি খোলা হয়ে গেছে। রূপকথা, তুমি আমার বাবার তৈরি বিশাল বাড়িটাকে কলঙ্কিত করেছো, অপবিত্র করেছো, তাই এই বাড়িতে থাকার তোমার কোনো অধিকার নেই। কি বলছিস? আমার বাড়িতে আমার থাকার অধিকার নেই? না, নেই। এই রূপকথা, বাবা মা জীবিত থাকতে যে বাড়িতে সব সময় বাজতো আনন্দের গান, ওই গাছপালাগুলো থেকে ভেসে আসতো পাখির কলকা, মা পড়তো লক্ষ্মীর পাঁচালি, সন্ধ্যেবেলা তুলসী তলায় চালতো সন্ধ্যা প্রদীপ। আর আজ সেই বাড়ির ইট কাঠ পাথরে বেজে উঠেছে মর্মর ধ্বনি, হাহাকার, শূন্যতা। বলতে পারো কেন সেই আনন্দ মুখর বাড়িটা শ্মশানে পরিণত হয়েছে? এর জন্য দায়ী তুমি, এর জন্য দায়ী তোমার উচ্ছৃঙ্খল জীবনযাপন। রূপকথা, তুই চুপ করবি? তুই ভাবছিস ওই পবিত্র ডাক্তারকে বিয়ে করে তুই সুখে সংসার করবি? তোদের দুজনকেই আমি খুন করে দেবো। আগে আমার কথা শুনো, তুমি আমাকেও মারবে তাই না? মারো আমাকে, মারো, কিন্তু তার আগে জবাব দাও, আজ পর্যন্ত কতগুলো মার্ডার করেছো, কতগুলো মেয়ে সর্বনাশ করেছো, কত মানুষের ঘর বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছো, কত মানুষকে নিঃস্ব বানিয়েছো, মায়ের সামনে তার সন্তানকে খুন করে সেই রক্তে ভাত মেখে ওই মাকে খাইয়েছো। তুমি কি ভেবেছো সেই মায়ের চোখের জলের অভিশাপ থেকে তুমি কোনোদিন রেহাই পাবে? কখনো না, কখনো না। এই, আমি হেলেও নই, ঢ্যামনাও নয়, আমি কেউটে সাপের ফডা। রাজা বাবুর একটা চোটে মুখে তুলবো ফেনা। তুই আমার বোন বলে তোকেও আমি ছাড়বো না, তোকে আমি খুন করে দেবো। রূপকথা, সে সাহস তোমার কোনোদিনও হবে না রাজা বাবু। তুই চুপ করে, তুই এখানে কেন এসেছিস? আমি এসেছি আমার বাবা মায়ের ছবিটা দেখতে। এই ছবি তোকে আমি নিয়ে যেতে দেবো না। এই ছবি তোর হাত থেকে কেড়ে নিয়ে আমি মাটিতে আছাড় মেরে ভেঙে দেবো। ছাড়, ছাড় বলছে। তুমি কি করলে দাদা? বাবা মায়ের ছবিটা কিভাবে ছুঁড়ে ফেলে দিলে? হ্যাঁ দিলাম। দেখো বাবা মায়ের চোখ থেকে কেমন জল ঝরছে। ঝরতে দে। ওরা যে আঘাত পেয়েছে দাদা। আঘাত পেয়েছি, পেতে দে। তোমার কি কিচ্ছু মনে পড়ে না? সেই ছোট্টবেলায় আমাদের মা কত সুমধুর কণ্ঠে ঘুম পাড়ানি গানকে আমাদের ঘুম পাড়াতে। তোমার কি একবার মনে পড়ে না দাদা? বাবা বাজার থেকে একটা বড় ইলিশ মাছ এনে বলতেন, ওরে আজ আমরা সবাই মিলে ইলিশ মাছের ঝোল দিয়ে চমকেশ করে ভাত খাবো। সব ভুলে গেছো দাদা। দুর্নীতির অন্ধকারে তুমি যে বাবা মাকে হারিয়ে ফেলেছো। তুমি মানুষ নও, তুমি একটা অমানুষ, অমানুষ, অমানুষ। আজ তোকে আমি বাচ্চা বাচ্চা একেবারে বেরিয়ে যাবো, বেরিয়ে যাবো, বেরিয়ে যাবো। চাচা বেরিয়ে যা, বেরিয়ে যা। চলে যাবো, তোমার বাড়িতে আমি কোনোদিন আসবো না দাদা। আমি চলে যাবো, আমি চলে যাবো। চাচা বেরিয়ে যা। তুই আমার উঁচু মাথাটাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছিস, তুই আমার মান সম্মান ধূলিসাৎ করে দিয়েছিস। তুই ভাবছিস ওই পবিত্র ডাক্তারকে বিয়ে করে সুখে সংসার ধর্ম করবে? না না, তোদের দুজনকে আমি খুন করে দেবো। দাদা, আমার ফুল সজ্জা যদি আমার মৃত্যু সজ্জাতে পরিণত হয় তাতে আমার কোনো দুঃখ নেই। তবু আমি জানবো আমি একটা ভদ্রলোকের বাড়ির বউ হয়েছিলাম। আমাকে চোখরা নিয়ে কোনো লাভ নেই। যে তোমার এই বিশাল সম্পত্তির এক অংশ আশা করে না, যে তোমার এই বিরাট বাড়ির এক চিন্তা মাটির প্রত্যাশা করে না, যে তোমার প্রত্যেক সম্পত্তি
না, তাকে চোখ রাঙানো তোমার বোকামির পরিচয়। যাবার দ্বারা বাবা মায়ের এই নিষ্পান ছবিটাকে আমি সঙ্গে নিলাম। ওগো ওগো আমার জন্মদাতা জন্মদাত্রী বাবা মা, তোমরা তোমাদের ছেলের কাছে ঘৃণিত হলেও তোমরা যে আমার একমাত্র সম্পদ। আমি যতদিন বাঁচবো তোমাদের মাথায় করে রাখবো, তোমাদের মাথায় করে রাখবো। বনলতা সেন, আমার বোনটাকে কবজা করে তুমি তোমার দেওরের সাথে বিয়ে দিতে চাইছো নর্নেমান। আমি বেঁচে থাকতে কোনোদিন তোমার বিশ্বাস শেষ হতে দেবো না। তোমার সমস্ত প্ল্যান আমি বানচাল করে দেবো বনলতা সেন। আপনি পারবেন না। কলেজ প্রত্যানের সেকেন্ড অফিসার আনন্দময়। আরে স্যার, আপনি এসেছেন? কতদিন পর আমার বাড়িতে এসেছেন। আরে বসুন, একটু মিষ্টি জল খান। না, মিষ্টি খেতে আসেনি, তবে আজ এসেছি আপনার বাড়ি সার্চ করতে। আশা করি প্রচুর অর্থ বেআইনি হচ্ছে হতিস পাবো। আমার কাছ থেকে টাকা খেয়ে রাতারাতি গিরগিটির মতো রং পাল্টে ফেললেন। হ্যাঁ, ফেললাম। দিন বদলের সাথে সাথে নিজেকে পাল্টে ফেললাম। আমি প্রমাণ করতে চাই অসৎ ঘুষখোর অফিসারেও স্বচ্ছ প্রশাসন উপহার দিতে পারে। আরে রাখুন, রাখুন, রাখুন। স্বচ্ছ প্রশাসন কত হাতি ঘোড়া গেল তো, আর মশা বলে কত। বলুন, বলুন, কত টাকা লাগবে? 20 লাখ, 30 লাখ, 50 লাখ? কোটি টাকা দিও আপনি আমাকে কিনতে পারবেন না। আনন্দ, আমি দারোগা আনন্দ বোস, নতুন আইসি জয়েন করেছে, তারই নির্দেশে বিশাল পুলিশ বাহিনী নিয়ে এসেছি। ইতিমধ্যে তোমার গোপন কারবারের সব তথ্য আমাদের হাতে। জীবনে ভাবছি স্বীকারোক্তিতে তোমাকে আমি গ্রেপ্তার করতে বাধ্য। আরে দাঁড়ান, দাঁড়ান। রাজা বাবুকে গ্রেপ্তার করার এখতিয়ার এবং ক্ষমতা আপনার কতটা আছে আমাকেও একটু যাচাই করে দেখতে দিন। হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যাঁ দাদা, দাদা বলছিলাম কি বাড়িতে পুলিশ এসেছে আমাকে অ্যারেস্ট করতে। কি বলছো দাদা? বড়বাবু জয়েন করেছে কিনা? আরে তার নির্দেশেই তো সব হচ্ছে। কি বলছো দাদা? সব ব্যবস্থা তুমি করে ফেলেছো? আমার কোনো ভয় নেই। ঠিক আছে দাদা, আমি পরে কথা বলবো, এখন যাচ্ছি। এই যে, এই যে আনন্দ, আমাকে অ্যারেস্ট করতে না পারলে না সারা চড়িয়ে বাঁধো চড়ানো করবো। এই, হাতে নাকি দেখতে পাচ্ছিস? পুরো মুখে ঢুকিয়ে দেবো। হ্যাঁ, সরকার আমাকে রিভলভার দিয়েছে, গায়ে দিয়েছে খাকি পোশাক। আইন নিয়ে তুমি অনেক খেলা খেলেছো, এবার আমি তোমাকে নিয়ে খেলবো। আর এমন খেলা খেলবো যে বাপের নাম উচ্চারণ করার সময় পাবে না। আমার বাপের কথা ছেড়ে দিন। আপনার বাপের বাড়ি থেকে ফোন এসেছে, ফোনটা রিসিভ করুন। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ বলুন স্যার, আমি আনন্দ বোস বলছি স্যার। হ্যাঁ, কি বলছেন স্যার? অ্যারেস্ট করবো না, ফিরে যাবো স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ। আমি বলছিলাম স্যার এত বড় একটা কেস। ঠিক আছে স্যার, ঠিক আছে, আজ আমি ফিরেই যাচ্ছি। এই যে পিচো মাতাল আনন্দ আমাকে অ্যারেস্ট করবে না। অ্যারেস্ট! এও শাট আপ। আজ আমি ফিরে যাচ্ছি, তবে আবার আমি আসবো। আর সেদিন কোমরে দড়ি বেঁধে টানতে টানতে থানায় নিয়ে যাব। আর এই ডান্ড দিয়ে পিটিয়ে পিটিয়ে তোকে আমি খালপোস করবো, খালপোস। তবেই আমি দারোগা আনন্দ বোস। এই যে আনন্দ দারোগা, আমাকে অ্যারেস্ট করা এত সহজ নয়। আমার এমএলএ দাদার সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সেটিং আছে। একটা ফোন এলেই আবার আমি জেল থেকে বেরিয়ে আসবো না। এসব কথা এখন বলার সময় নাই। এখন আমাকে যেতে হবে বনলতা সেনের বাড়ি। বনলতা সেন আমাকে ইনভাইট করে গেছে বিয়ে বাড়িতে নিমন্ত্রণ খাবার। নিমন্ত্রণ খেতে আমি যাব না, আমি যাব ফুলসজ্জার রাতে রক্তাক্ত করতে। আমি রক্তের হরি খেলবো, আমি রক্তের বন্যা বইয়ে দেব। আমি নিজের হাতে তৈরি করব রক্তের রাজা সহগরা। ফুলসজ্জা ফুলসজ্জা ফুলসজ্জা, আর পবিত্রতা আর রূপকথা দিন ফুলসজ্জা। কত গণ্যমান্য ব্যক্তিরা আসবেন, আর তাদের আপ্যায়নের সমস্ত কিছু দায়িত্ব আমার উপর। মল্লিকা, এই মল্লিকা, হলো কি? তুমি এত চিৎকার কেন করছো? আরে বসে থাকলে চলবে? আরে বসে কোথায় আছি? আমি তো রূপকথা দিকে সাজাচ্ছিলাম। আরে অন্য কেউ সাজাক না। দেখো মল্লিকা, তুমি আমার কাছাকাছি না থাকলে মোটেও ভালো লাগে না, জানো তো তুমি। দেখো মশাই,
বিয়ে বাড়িতে এত লোকের মাঝে সে আশা ত্যাগ কর। আরে না বাবা না, আমি সে কথা বলছি না, আমি বলছি হ্যাঁ, কি বলছি বলো। আজকে তুমি আমার একটা কথা রাখবে। বলো কি কথা? দেখো মল্লিকা, সিদ্ধেশ্বরী মন্দিরে আমাদের যখন বিয়ে হয়েছিল তখন তো মালার মালাই ছিল না। এই মুহূর্তে মালা যখন তোমার হাতে, তাহলে এসো আমরা মালাটা বদল করে নিই। আচ্ছা, তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? এটা তো রূপকথাদের ফুল সজ্জার মালা। কেউ দেখে ভাববে বলো তো? আরে না না, এখানে কেউ দেখতে পাবে না, সেই জন্য তুই আরামটাকে আমি বেছে নিয়েছি। নাও না না, তাড়াতাড়ি করে দাও। তোমাকে নিয়ে আমি আর পারি না। বেশ, মালাগুলো ধরো ধরো ধরো। এসো, বাহ, খুব সুন্দর। ওর স্বপ্নের সাথী তুমি কাছে এসো, আর একটু ভালো মনে তো দূরে থাকো, যেটা নাই আমি জানি তুমি আসো না গো, এসো গো এসো গো। স্বপ্নের সাথী তুমি কাছে এসো, আর একটু ভালো মনে তো দূরে থাকো, যেটা নাই আমি জানি তুমি আসো না গো, এসো গো এসো গো এসো গো এসো গো। ভালো তো লাগে না, তো লাগে না, সব রঙ হারিয়ে ফুল ঝরে যায়। ভালো তো লাগে না, তো লাগে না, শুধু রঙ হারিয়ে ফুল ঝরে যায়। কেন লজ্জাতে শুধু মুখ ডাকো, ওর স্বপ্নের সাথী তুমি কাছে এসো, আর একটু ভালো বুঝে তবু দূরে থাকো, যেটা যায় তিনি জানি তুমি আসো না গো, এসো গো এসো গো এসো গো এসো গো এসো গো এসো গো। খুব ভালো লাগছে দেখতে। থাকা লজ্জা পেতে হবে না, খুব হয়েছে। বিয়ের সময় তুমি থাকতে পারলাম না, ভালো করে আশীর্বাদ করতে পারলাম না। তো দুজনকেই কাছে পেয়েছি, বলছি সারা জীবন তোরা সুখে শান্তিতে সংসার করিস, কেমন? দিদিমণি, আকাশে যখন মেঘ জমে তখন মনে হয় ঝড় উঠবে, তারপর যখন মেঘটা কেটে যায় আকাশে নীল ছবিটা ভেসে ওঠে, আর সেই নীল আকাশের মাঝে জ্বলছে জীবনটাই সূর্য। তুমিও আমাদের বুকের আকাশে সূর্যকে কোনোদিন তোমার আলো গায়ে রেখে আমরা জীবনের গান গাইবো, জীবনের গান। যাচ্ছে বৌদি, তুমি কোনো চিন্তা করো না, রূপকথা দিকে আমি এমন সাজিয়ে দেব না, মনে হবে স্বর্গের অপ্সরী। হ্যাঁ, মনে হবে স্বর্গের অপ্সরী। কথাটা ঠিক বলেছি, কিন্তু রূপকথায় রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। সত্যি ভাগ্য করে মেয়েটাকে পেয়েছি বটে। তুমি দেখতে পাচ্ছ ওপর থেকে? তুমি দেখতে পাচ্ছ তোমার সেই ছোট্ট ভাই আজ কত বড় হয়েছে? একটা মানুষের মতো মানুষ তৈরি করেছি। কত বড় দায়িত্ব তুমি আমায় দিয়েছিলে। আজ ওকে আমি ডাক্তার তৈরি করেছি, ওরা আমি বিয়ে দিয়েছি, কিন্তু কত লড়াই করেছি বিয়েটা দিয়েছি আমি বলে বোঝাতে পারবো না। আচ্ছা, আমি এসব আনন্দের দিনে কেন দুঃখের কথা বলছি? আজকে কোনো দুঃখ না, আজকে আমি হাসবো, আজকে প্রাণ করে হাসবো। তুই বোতল খেয়ে পড়ে যাচ্ছিলাম, তোরা ধরে নিয়েছিস। ও লাগেনি তো বলছি। না না, আমার কিছু লাগনি, তোরা দাঁড়া, পাশাপাশি দাঁড়া, তুই দেখি। বাহ, তোদের জন্য কিন্তু বেশ মিষ্টি লাগছে, কিন্তু একদম রাধা কৃষ্ণের মতন দেখতে লাগছে। আশীর্বাদ করি সারা জীবন এরকম হাসি খুশি ভাবে থাক, বুঝলি? আরে থাক না, প্রণাম করতে হবে না বাবা, সব সময় আশীর্বাদ আছে। ছোট ছোট অপরাধ বেশি করে তাহলে দাঁড়ালে চলবে না, একদম দাঁড়ালে চলবে না। আমার অনেক কাজ পড়ে আছে। আজকে তোদের ফুল সজ্জা ভালো করে ফুল দিয়ে ঘরটা সাজাতে হবে। মল্লিকাকে দায়িত্ব দিয়েছি, ওরা ও বলটিও তাড়াতাড়ি দেখ ফুলগুলো নিয়ে এসে ঘরটা সাজা। আর তোরা কথা বল, আমি এক্ষুনি আসছি। বৌদিরা ভীষণ ভালো, আমাকে খুব ভালোবাসে, এত ভালোবাসে আমি কখনো পাই না। তুমি যেন বৌদিকে কোনোদিনও অবহেলা করো না রূপকথা। এসব এসব তুমি কি বলছো? তোকে শোনা যে আমার পাপ। সরি বাবা, আমার ভুল হয়ে গেছে। আচ্ছা রূপকথা, আজ তো ওদের ফুল সজ্জা, ওই চাঁদিনীরা কি বলছে বলো তো?
मोहम्मदी का किनारा ये जंगल ধর্ষণ শ্মশান আমি হেলেও নই ঢ্যামনাও নই আমি কেউ সাপের ফনা রাজা বাবুর একটা চোটের মুখে তুলব ফেনা কি বলতে চাচ্ছেন আপনি? আমার বোনটাকে কবজা করে তাকে তুই বিয়ে করেছিস তোকে আমি ছাড়বো না রে আমি স্বেচ্ছায় বিয়ে করছি। তোকে স্বেচ্ছায় আমি বিয়ে করাচ্ছি বনলতা সেন বনলতা সেন কোথায় আছো বেরিয়ে এসো আজকে তৈরি হয়ে এসেছে তৈরি হয়েছিস তো কি হয়েছে? এই পলাশ পলাশ তাড়াতাড়ি দেখ জানোয়ারটা চলে এসেছে। ওরা আমার কিছুই করতে পারবে না আমি আমার কাজ হাসিল করে ফিরিয়ে দেবো তো এখান থেকে বেরিয়ে যাবো এখনো বলছি আপনি এখান থেকে চলে যান রাজাবাবু, তাহলে বিপদ কিন্তু আপনার সামনে দাঁড়িয়ে। ওই যাবে, যাবে। সেই অস্ত্রে কিন্তু তোমার গলায় বসবে। আজকে আমি ফুলসজ্জা, এই ফুলসজ্জার দিকে তুই এখানে শয়তানি করতে এসেছিস? রক্তাক্ত করে দেবো বিয়ে বাড়ি রক্তের বন্যা বইয়ে দেবো ফুলসজ্জার রাতে আমি নিজের হাতে তৈরি করবো রক্তের রাঙা সোহাগ রাত তুই আমার ফুলসজ্জাকে রক্তাক্ত করতে এসেছিলি? আজ আমি দুর্গার মতো পশু নিরঞ্জক করলাম। কেউ আইন হাতে তুলে নেবেন না একে খুন মানে কে কে খুন করেছে কে আজ আমি এই দানবের রক্তে হোলি খেলেছি। আমি করেছি আমি ম্যাডাম আপনি থানায় চলুন দাঁড়াও না প্লিজ দাঁড়াও প্লিজ। যাবো যাবো, তোমরা সবাই ভালো থেকো। এই জানোয়ারটা কোনোদিনও তোমাদের শান্তি সংসারে অশান্তি সৃষ্টি করতে আসবে না। দেখো শেষ করে দিয়েছি, একেবারে শেষ করে দিয়েছি।
হ্যালো, হ্যাঁ আপনারা কেউ চলে